আসসালামু আলাইকুম। বরাবরের মতো হাজির হয়েছি কবি জীবনানন্দ দাশের সেই দিনে এই মাঠ কবিতাটির ব্যাখ্যা নিয়ে। কবিতাটি ব্যাখ্যা করার আগে আমি কবিতা সম্পর্কে একটু কথা বলি। কবি কেন এই কবিতাটি সৃষ্টি করেছেন? কবি বলতেছেন, আমি যখন মারা যাব তখন আমার জন্য প্রকৃতির কোনো কিছু থেমে যাবে না, সব কিছু তার আপন গতিতে চলবে। প্রকৃতি তার রূপ রস গন্ধ কখনো হারিয়ে ফেলবে না। মানুষ মৃত্যুর পরেও প্রকৃতির সৌন্দর্য চিরকাল টিকে থাকবে। কবি এই মূলনীতিকে সামনে রেখে সেই দিনে এই মাঠ কবিতাটি রচনা করেছেন। আজকে আমি কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা করব, আশা করি সবাই সাথে থাকবেন। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেই দিনও দেখিবে স্বপ্ন। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। কবি বলতেছেন, আমি জানি আমি মারা যাওয়ার পর এই মাঠ স্তব্ধ হবে না কো। এই মাঠ দ্বারা কবি বুঝাতে চাচ্ছেন যে বাংলাদেশের প্রকৃতিকে নিয়ে, যে মানুষ মারা যাবে, মানুষ মারা যেতে পারে, মানুষ মরণশীল, কিন্তু এই প্রকৃতি গতিশীল, এই প্রকৃতির কখনো মৃত্যু হবে না, এই প্রকৃতি কখনো স্তব্ধ হবে না, এই প্রকৃতি কখনো মানুষ মারা যাওয়ার কারণে থেমে যাবে না। এই নদী নক্ষত্রের তলে সেই দিনও দেখিবে স্বপ্ন। কবি বলতেছেন, আকাশের নিচে, নক্ষত্রের নিচে এই নদীও বসে বসে স্বপ্ন দেখবে, কিভাবে নদী তার রহস্যময় সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে। এরপর কবি বলতেছেন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। কবি এই লাইনের ব্যাখ্যা দিচ্ছেন, মানুষ মরণশীল, মানুষ মারা যাবে, কিন্তু তার স্বপ্নের মৃত্যু নেই। স্বপ্ন দেখার স্বাদ বা ইচ্ছা কখনো কারো মিটবে না বা শেষ হবে না। এরপরে আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। কবি বলতেছেন, আমি মারা যাব, মানুষের জীবন ক্ষণস্থায়ী, মানুষ মারা যেতে পারে, তাই কি চালতা ফুল কি তাই চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। কবি বলতেছেন, আমি মারা যাব বলে চালতা ফুলের শিশিরের জলে ভিজে প্রকৃতির যেই রহস্যময় গন্ধ সৃষ্টি করে, এটা কি বন্ধ হয়ে যাবে? কবি বলেন, কারো মৃত্যুর জন্য প্রকৃতির কোনো কিছু থেমে যাবে না। অনন্তকাল ব্যাপী শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে। এরপরে কবি বলতেছেন, লক্ষ্মী ফেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। কবি বলতেছেন, মানুষ মরণশীল, বিপরীতে প্রকৃতি জীবন্ত। কবি লক্ষ্মী ফেঁচাকে প্রকৃতির প্রতিনিধি হিসাবে তুলে ধরেছেন। লক্ষ্মী ফেঁচা অনন্তকাল ব্যাপী মঙ্গল বার্তা নিয়ে গান গাইতে থাকবে। মানুষ মারা যাওয়ার কারণে লক্ষ্মী ফেঁচা তার গান গাওয়া বন্ধ করবে না। প্রকৃতির এইসব প্রাণীগুলো মায়া স্নেহ ভালোবাসা অনন্তকাল ব্যাপী চলতে থাকবে। এরপরে কবি বলতেছে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এখানে আরেকবার এই লাইনের ব্যাখ্যা করা হয়েছে, তারপর আবার বলে দিচ্ছি। মানুষ মারা যাবে, কিন্তু মানুষের স্বপ্নের কোনো মৃত্যু নেই। মানুষ স্বপ্ন দেখার স্বাদ বা ইচ্ছা কখনো মানুষের মিটবে না, এটা চলমান থাকবে। এরপরে চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। কবি বলতেছে, চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। কবি শীতকালীন রাতে নদীর পায়ের শান্ত প্রকৃতিকে বুঝিয়েছেন এই লাইন দ্বারা। রাতে নদীর পায়ের চারদিকে শান্ত বাতি জ্বলে, বাতাসের সাথে ভিজে মাটির গন্ধ ছড়িয়ে পড়ে। জেলেরা মাছ বিক্রি করে এসে রাতে আড্ডায় মৃদু কলরবে মেতে ওঠে।
এরপরে খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। কবি বলতেছেন, শীতকালীন রাতে নৌকাগুলো চরের কাছাকাছি থাকে। পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল। কবি এখানে বলতেছেন, মানুষ মরণশীল, যে কোনো মুহূর্তে ব্যক্তি মানুষ মারা যেতে পারে, কিন্তু প্রকৃতির মৃত্যু নেই। প্রকৃতি চিরকাল প্রবাহিত হতে থাকবে। নদী তার আপন গতিতে চলতে থাকবে। চালতা ফুল শিশিরের জলে ভিজে গন্ধ ছড়াতে থাকবে। লক্ষ্মী পেঁচা মঙ্গলবার তার জন্য গান গাইতে থাকবে। নদীর পাড়ের রাতের দৃশ্য আবহমান কাল ধরে চলতে থাকবে। নদীর খেয়া নৌকাগুলোর যাতায়াত সব সময় ঠিক থাকবে। তাই কবি বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে প্রকৃতি কখনো থেমে যাবে না। প্রকৃতি ভয়ে চলার গল্প চিরকাল বেঁচে থাকবে। এরপর কবি বলতেছেন, এশিরীয় ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। পৃথিবীর অনেক বড় বড় সভ্যতা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এইসব সভ্যতাগুলো মানুষের তৈরি, আর এই মানুষের তৈরি জিনিসগুলো নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। অথচ প্রকৃতির কোনো ধ্বংস নেই, চিরকাল বয়ে চলবে। কবি বোঝাতে চেয়েছেন, মানুষও বিলীন হয়ে যাবে, মানুষের তৈরি জিনিসগুলো বিলীন হয়ে যাবে, একমাত্র প্রকৃতি তার আপন নিয়মে চলতে থাকবে। ইনশাআল্লাহ সেই দিন এই মাঠ কবিতাটি আমি সংক্ষেপে ব্যাখ্যা করেছি। পরবর্তী আরেকটি কবিতার ব্যাখ্যা নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।